2026-এর নির্বাচনে জনগণের ম্যান্ডেটে প্রধানমন্ত্রী হয়েছেন এবং বোধহয় বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় একজন প্রধানমন্ত্রী হয়ে থাকতেছেন, যেটা আমরা 6 মাসে তার কার্যক্রমে দেখেছি। বিশেষ করে যে বলে মর্নিং শোজ দ্য ডে, আমরা সরকারের মধ্যে থেকেও আমি ব্যক্তিগতভাবে কিছু কিছু ক্ষেত্রে কিছু ঘটনা একটু ভাবছিলাম যে এটা কিভাবে সম্ভব হচ্ছে। বিশেষ করে কিছুদিন আগে আপনারা জানেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, অত্যন্ত দক্ষভাবে চৌখসভাবে প্রধানমন্ত্রী সেটা ডিল করেছেন এবং তার নির্বাচনী প্রতিশ্রুতি কর্মসূচি 6 মাসের আগে এত বৃহৎ প্রকল্পে হাত দেওয়াটা, এবং সেটা একটা নয়, একেবারে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে ইমাম মুয়াজ্জিনদের বেতন। তো এটা তো পরিষ্কার যে মর্নিং সোজদারে এর চেয়ে আর স্পষ্ট নির্দেশনা কিছু প্রয়োজন হয় না, জ্ঞানীদের জন্য সেটাই যথেষ্ট। তার মানে সরকারের 6 মাসের কার্যক্রমে আগামী বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। এবং আমাদের মহিউদ্দিন ভাই যেটা বলছিলেন, মহিউদ্দিন ভাই নিশ্চয়ই মনে হচ্ছে নির্বাচনের আগে 3 মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইমামদের একটা সম্মেলনে উনি যখন বলছিলেন যে বিএনপি ক্ষমতা আসলে ইমামদের যথাযথ সম্মান, বেতন, ভাতা নিশ্চিত করা হবে। আই থিঙ্ক এটা একটা দলের মানে হচ্ছে তারা মাইন্ডেড ছিলেন, তারা একটা গন্ডগোল পাকলেন হইচই, এবং সম্ভবত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে অতিথি ছিলেন বক্তব্যে 3 মৈত্রী সম্মেলন কেন্দ্রে। তো আজকে প্রমাণিত যে বিএনপি সরকার সেটা করেছে। আজকে জুলাইয়ের আলোচনার কথা যদি বলা হয়, এটা অবশ্যই এটা তো অস্বীকার করে নেই, গত 1.5 দশকের লড়াই সংগ্রামে বিএনপি যদি হাল ছেড়ে দিত আজকে এই দেশের যে কি পরিণতি হতো সেটা আমরা জানতাম না। এবং একজন ব্যক্তি গ্র্যাজুয়ালি তার ছোট ভাইকে হারিয়েছে, তার মাকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এরকমের নির্মম সত্য জেনেও তিনি আপোষহীন পথে হেঁটেছেন। এবং 24-এর নির্বাচন নিয়ে বিশেষ করে আমরা চিন্তা করতেছিলাম আমাদের সাথে আলাপ আলোচনায় যে শেষ পর্যন্ত বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কি সিদ্ধান্ত নেন। খসরু ভাইয়ের সাথে কথা বলে খসরু ভাইয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝছি তিনি বলতেছেন যে ভাই পতনের বিকল্প কিছু নাই, হবেই। আমরাও স্পিরিটেড ছিলাম এবং দেখেছেন নির্বাচন বর্জন নিয়েও আন্দোলন। এবং 28শে অক্টোবর তার আগে 2023 সালের 29শে জুলাই ঢাকার 4 প্রবেশমুখী বিএনপির কর্মসূচি, এবং তার আগে বিভিন্ন কর্মসূচিতে বিশেষ করে একটা ঘটনা ভোলার একজন ছাত্রনেতা নুরে আলমের মৃত্যু, এই সমস্ত ঘটনাগুলো মানুষকে আসলে ধীরে ধীরে এই বিপ্লবের জন্য তৈরি করেছিল এবং তার পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল জুলাই। এমনকি মহাসচিব যদি রিকল করতে পারে 12ই জুলাই আমাদের লিয়াজু কমিটির বৈঠক ছিল, সেখানে খসরু ভাই মহাসচিব ছিলেন। আমাদের দলের পক্ষ থেকে তখন আমি এবং রাশেদ আলাপ করে আমরা বলছিলাম যে মাননীয় মহাসচিব আপনি এটা চেয়ারম্যানের সাথে আলোচনা করেন। এই ছাত্রদের আন্দোলনের নেচারটা আমরা জানি এবং এখানে আওয়ামী লীগ ছাত্রলীগের নির্বাচনের প্রথমেই এরকম একটি ডিমান্ড, একেবারেই প্রো স্টুডেন্ট একটা আন্দোলন, সেটাকে তারা আক্রমণ করবে। এখানে অভিভাবক শিক্ষকরা যেন, বিশেষ করে বিএনপিপন্থী বুদ্ধিজীবী, তারা যেন এখানে ছাত্রদের পাশে দাঁড়ায়, এটা আপনারা নিশ্চিত করেন। মহাসচিব বলেছিলেন আমরা চেয়ারম্যানের সাথে আলাপ করে পরবর্তীতে জানাবো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন 14ই আপনার জুলাই গণভবনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদেরকে ঢালাওভাবে রাজাকারের নাতিপুতি বলে মন্তব্য করলেন, এবং শিক্ষার্থী যখন সন্ধ্যার পরে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগান যখন দিয়েছিল, আমরা তখন সালাউদ্দিন ভাইয়ের সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমি রাশেদ কথা বলি এবং তাকে বলি ছাত্রদলকে যেন ছাত্রদের পাশে থাকে, এটা নিশ্চিত করতে হবে। যখন দেখি যে একটু দু এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, আবার রাত্রে সম্ভবত 9টার দিকে, তখন সালাউদ্দিন ভাইয়ের ছাত্র দলের সভাপতি রাকিব নাসিরকে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে অ্যাড করে যে নূর রাশেদ জবাব বলে ও ছাত্রদের পাশে থাকো তোমরা। এবং পরের দিনের আন্দোলন পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিল এবং ছাত্রদের উপরে যখন আরো বর্বর আক্রমণ হলো আবু সাইদের মৃত্যুর পরে, তখন আবার সালাউদ্দিন ভাইয়ের সাথে বলি যে এটার একটা কর্মসূচি দেওয়া দরকার। মানে আমাদের এই বিষয়টা সালাউদ্দিন ভাই একটু বেশি মানে এটাকে ওন করতেছিল, দেখতেছিলাম, এই জন্য ওনার সাথে একটু কমিউনিকেশন বেশি করেছিলাম, যেটা গায়বানা জানাজা কর্মসূচি দেন তখন দিয়েছিল বিএনপি। এবং যখন আপনার 18 তারিখ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সহ যাত্রাবাড়ি, উত্তরা কয়েকটা জায়গায় সংঘর্ষ এবং বেশ কয়েকজন নিহত হয়, তখন আরেকটা কর্মসূচির কথা বলেছিলাম যে যদি রাজনৈতিক দলগুলোকে, কারণ এটা আবার নাহিদ যে বলেছিল যে ভাই আপনারা যেহেতু যুগপৎ আন্দোলনে আছেন 42টি দল, আপনারা বিএনপির লন্ডনের কথা বলেন যে তারা যদি ফুললি সাপোর্ট দেয় এবং এইটার বিষয়ে বৃহৎ কর্মসূচি দেয়। আমরা জানিয়েছি
এবং বিএনপি গণমিছিল কর্মসূচি সেদিন নিয়েছিল। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে আমি কাকরাইল মোড়ে পৌঁছেছিলাম, তখন শুনি রিজভী ভাই গ্রেপ্তার হয়েছে। আর আমার এই কাকরাইল ইসলাম ব্যাংক হসপিটালের বাম পাশে আমার সাথী যুবদলের একজন নেতা, তিনি সম্ভবত মহানগরের জিন্স প্যান্ট পরা, কেট পরা ছিলেন, দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেখি গুলি এসে একটা মাথায় লাগলো, সাথে পড়ে গেল, স্পট ডেড। কিছুক্ষণ পর একজন মহিলাকে আনা হলো সেগুন বাগিচা থেকে, পেটে গুলি লেগেছে, জানালার ধারে দাঁড়িয়ে। 19 তারিখ পর্যন্ত যেহেতু আমরা বাইরে ছিলাম, এটা আমরা দেখেছি। এবং 19 তারিখে পরে আমি অ্যারেস্ট হয়েছিলাম এবং সেখানে ইন্ট্রোগেশনে, যেটা আমিনুল হক ভাই বলেছে যে চোখ বেঁধে জম টুপি পরিয়ে, এবং ইন্ট্রোগেশনে আমাকে বারবার বলেছে যে আপনি বলেন এইটা তারেক রহমান এই নাশকতা করাইতেছে এবং এই ছাত্রদের সাথে আপনি, তারেক রহমান, বিএনপির নেতারা, জামাতের নেতারা এগুলোতে ইনভলভ, এই মেট্রো রেলে আগুন, এই আপনার বিটিভি ভবনে আগুন, তাহলে কোনো মামলায় আপনাকে জড়ানো হবে না, আপনি মুক্তি পাবেন। আমি পরিষ্কারভাবেই বলেছিলাম, ইন্টেলিজেন্সের কাছে তো এগুলো রেকর্ড থাকে, নিশ্চয়ই ওনাদের আর্কাইভ এটা আছে। আমি বলছিলাম দেখেন, গত 17 বছরে দেশটাকে যে নরকে পরিণত করেছে, আমার মতো একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই কয়েক বছরে যে নির্যাতনের শিকার হয়েছে, আমরা স্বৈরাচারী শাসনের পতন চাই। এখানে তারেক রহমানের শেখানোর কিছু নাই। আপনারা অযথা জানেন, এগুলো আপনারা ঘটাইছেন, গোয়েন্দা সংস্থা এগুলো আন্দোলনকে যে ঘটায় নাই, কেন প্রেশার ক্রিয়েট করতেছে, এটা ওনাদের কাছে আছে। এবং জেলখানায় আমিনুল হক ভাই, জয়দিন স্বপন ভাই, শিমুল বিশ্বাস ভাই, রিজভী ভাই তো ছিলেন, তারা দেখেছে যে আমার উপরে কি টর্চার করেছে। কেন আমি বিশেষ করে একটা ভিডিও 2023 সালে আমার বাসা থেকে অ্যারেস্ট করেছিল, সে সময় বলেছে আপনি রাজনীতি করেন কেন, বিএনপির সাথে করেন। তো আমরা বলেছিলাম যে আমরা বিএনপির জন্য আন্দোলন করিনি। বিএনপি যে বাংলাদেশের মানুষের স্বার্থে দাঁড়িয়েছিল, রাষ্ট্রকে, বিশেষ করে আমাদের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2017 সালে 31 দফায় সংস্কারের আলাপটা যখন সামনে এনেছিলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, এটা 2030-এর ভিতরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লা মেরিডিয়ানের প্রোগ্রামে এটা বলে গিয়েছিলেন। এবং বিএনপি সর্বশেষ যে এক্সটেন্ডেড ওয়েতে সব দলের সাথে, মহাসচিবের নেতৃত্বে সব পার্টি অফিসে গেল, ছোট বড় সব দলের সবার মতামত শুনে শেষ পর্যন্ত সেটাকে 31 দফায় পরিণত করলো। রাষ্ট্র সংস্কার কিংবা সংস্কারের আলাপটা প্রথমে বিএনপি এবং তার মিত্ররাই সবার সামনে নিয়ে এসেছে। কাজে আজকে সংস্কারের প্রশ্নে বিএনপিকে যেভাবে নেগেটিভভাবে তুলে ধরা হচ্ছে সরকারকে, এটা সঠিক নয়। আজকে আমরা প্রথম সংবিধান সংশোধন কমিটির মাননীয় প্রধানমন্ত্রী এই জুলাই স্বাক্ষরিত জুলাই সনদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেটি হয়েছে, সেটি আপনার বাস্তবায়নের জন্য যে সংবিধান সংশোধন কমিটি করে দিয়েছেন, আজকে তার প্রথম মিটিং ছিল। এইখানে আমাদেরকে 15 অ্যামেন্ডমেন্ট সংবিধান জুলাই সনদের একটা কপি দেওয়া হয়েছে। ওই জুলাই সনদে আপনারা দেখবেন লেখাই আছে কিন্তু যে এই বিষয়গুলোতে এতটি রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট বা আপত্তি দিয়েছে, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে যদি সরকার গঠন করে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। তাহলে বিএনপি যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু বিএনপি পিপল ম্যান্ডেট পেয়েছে, সে বাস্তবায়ন করবে। কিন্তু এইটাকে নিয়ে যে এই অল্প সময়ে এত একটা নোংরা রাজনীতি করা হবে, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। আজকে আমাদের বিরোধী দলের বন্ধুরা যেটা করছে, বিএনপি, জামাত, এনসিপি, রাজনীতির ইস্যু নাই, কারণ মানুষ তো এখন আন্দোলন সংগ্রামে নাই। মানুষ দেখতেছে যে একজন প্রধানমন্ত্রী, তাকে সাধারণ মানুষ বলছে যে না, তার নিরাপত্তার একটু বাড়ানো দরকার, তিনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছেন, তিনি আপনার পত্রিকার পাতা দেখে সাধারণ ছাত্র কিংবা কোথাকার তরুণরা কোথায় গাছ লাগাচ্ছে তাদের খোঁজ দিচ্ছেন, তাদেরকে ডেকে এনকারেজ করতেছেন, দেশকে একটা পজিটিভ পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছেন।